আনুকে বিয়ে করার জন্য কার্তিক তার বহু কষ্টে জমানো টাকা দিয়ে একটা ছোট্ট ফ্ল্যাট কিনে ফেলে। ফ্ল্যাটটি পুরাতন হলেও বিয়ের পর তাদের জীবন বেশ ভালোই কাটছিল। তবে হঠাৎই একদিন আনু খেয়াল করে দেয়ালে কিছু অদ্ভুত আঁকিবুকি হচ্ছে। তাছাড়া কখনো একা একাই টিভি অন হয়ে যাওয়া, পানির ট্যাপ থেকে পানি পড়া, লাইট অন অফ হওয়া, এমনই সব ভুতুড়ে কাণ্ড ঘটতে থাকে এই বাড়িতে। তাদের মতোই আরো একটি বাচ্চা ছেলের পরিবারেও ঘটতে থাকে অদ্ভুতুরে সব কাণ্ড। কিন্তু এসবের পেছনের আসল কারণ কি? সবই কি কোনো ভূত বা প্রেতাত্মার প্রকোপ, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? সেটাই জানবো আজকের গল্প হাউসমেটসে। শুরুতেই আমরা কার্তিককে দেখতে পাই। সে কান্দাস্বামী নামের এক ব্রোকারকে নিয়ে তার নতুন ফ্ল্যাটের কাগজপত্র নিতে এসেছে। তার সাথে আছে তার বন্ধু সেন্থিল। কান্দাস্বামী বলে এখানে ৪৫ লাখ টাকার কমে কোনো ফ্ল্যাটই পাওয়া যায় না। তবে কার্তিকের ভাগ্য ভালো, সে ৪৪,৯০,০০০ টাকায় ফ্ল্যাট পেয়ে গেল। এরকম তো সবাই পায় না। ঠিক এই সময় তাদের ডাক আসে। কান্দাস্বামী কার্তিকের কাগজপত্র জমা দিলে সেখানকার কর্মকর্তা এক গাদা ভুল বের করে আর সেগুলো ঠিক করতে টাকা চায়। বাধ্য হয়ে কার্তিক তখন টাকা দিয়ে দেয়, না হলে তো ফ্ল্যাটটা সে পাবে না। এরপর আরো দুটো দপ্তরে গেলে সবখানে এরকম টাকা দিতে হয়। এই সব কিছু করে কার্তিক যখন নিজের ফ্ল্যাটের কাগজ বুঝে নিতেই যাবে, ঠিক তখনই হঠাৎ করে কাগজের উপর এক গাদা লাল কালি এসে পড়ে, যেন রক্ত এসে পড়লো। এরপর আবারও অন্য কাগজ এনে সই করতে যাবে, তখন বাতি বন্ধ হয়ে যায়। এসব কিছু কার্তিকের মোটেও ভালো লাগছিল না, যে বারবার এসব কি হচ্ছে। যাক, এরপর সে যখন চাবি হাতে নিতে যাবে, ঠিক তখনই তার হাতের চাবি পড়ে যায়। এটা নিয়েও সে একটু চিন্তিত হয়ে যায়। তখন কান্দাস্বামী বলে ওঠে, নতুন বাড়ির চাবি পড়ে যাওয়া তো ভালো লক্ষণ। তবে কার্তিক তো মন থেকে সায় পায় না, তার মনের মধ্যে কেমন যেন একটা খচখচ করতে থাকে। যাক, এরপরই সে চলে যায় তার হবু শ্বশুরের কাছে, যার মেয়ে আনুকে কার্তিক ভালোবাসে। আনুর বাবা বলেছিল যে তার মেয়েকে বিয়ে করবে তার নিজের বাড়ি থাকতে হবে। যে ছেলের বাড়ি নেই তার কাছে সে তার মেয়েকে দেবে না। তাই তো সে অনেক কষ্ট করে পুরনো ওই ফ্ল্যাটটা কিনেছে। তবে আজ আনুর বাবা বলছে অন্য কথা। তার কথা হলো কার্তিক নাকি তার মেয়ের যোগ্যই না। কার্তিক এসব শুনে বলতে থাকে সে যেন এমন কথা না বলে। কার্তিক তার পরিবার ছাড়া বড় হয়েছে, তবে আনুকে দেখেই সে তার জীবনের মানে খুঁজে পেয়েছে। তার মনে হয়েছে তার এমন একটা পরিবারই দরকার। সে অনেক স্বপ্ন দেখেছে এসব নিয়ে। আনুর বাবা তখন বলে সে যেন অন্য কোথাও পরিবার খুঁজে নেয়, সে তার মেয়ের সাথে কার্তিকের বিয়ে দেবে না। এসব শুনে সেন্থিল তো খুবই রেগে যায় আর বলতে থাকে আনুই তাদেরকে ডেকে এনেছে, আর আনু যদি তাদের যেতে বলে তবেই তারা যাবে, না হলে এখানেই থাকবে। আনুর বাবা তখন সাথে সাথে আনুকে ডেকে পাঠায়। আনু তখন কাঁদতে কাঁদতে আসে আর তার বাবাকে বলে তার বাবা যা বলবে সেটাই হবে। এসব দেখে কার্তিকের খুবই মন খারাপ হয়। তার জন্য সে কত কষ্ট করে ফ্ল্যাটও কিনলো, আর সেই এখন তাকে বিয়ে করবে না বলছে। তাই সে আর কিচ্ছু না বলে মন খারাপ করে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর কাঁদতে কাঁদতে ফিরে আসে তার বাড়ি। রাতের বেলাও সে বসে বসে আনুকে মনে করেই কাঁদতে থাকে আর একটা সময় ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলায় সিন্থিলের চিৎকারে তার ঘুম ভাঙে। সিন্থিল তাকে বাইরে আসতে বলে। সে হুড়মুড় করে বাইরে এলেই দেখতে পায় ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আনু। শুধু তাই নয়, সে তো একেবারে বউয়ের মতো সেজে গুজে এসেছে। কার্তিক তো এসব দেখে কিছুই বুঝতে পারে না। কালই বলল সে তার বাবার কথা মতোই সব করবে, আর আজ এখানে চলে এসেছে। আনু তখন কাউকে কিছু বলতে না দিয়ে নিজেই বলতে থাকে যে সে এখানে বিয়ে করতে এসেছে। কার্তিক তখন কিছুটা ক্ষুণ্ণ হয়ে বলে গতকাল তার বাবার সামনে সে এক কথা বলেছে, আর এখন তাকে অন্য কথা কেন বলছে। আনু তখন বলে তার বাবার সামনে যদি আনু বলতো যে সে তাকে বিয়ে করবে, তাহলে তার বাবা হয়তো তাকে মারতে শুরু করত, আর কার্তিক এতে রেগে যেত। সে এসব অশান্তি চায়নি, তাই তখন সে বাবার বাধ্য মেয়ের মতো আচরণ করেছে। আর আজ সকালে সুযোগ পেয়েই বাড়ি থেকে বের হয়ে এসেছে। আনু বলে সে সবকিছু রেখে তার কাছে চলে এসেছে, তাই কার্তিক যেন তাকে খুব যত্ন করে রাখে। কার্তিক এসব শুনে তাকে জড়িয়ে ধরে। এরপরই তারা ম্যারেজ রেজিস্টার অফিসে যায় আর বন্ধুদের নিয়ে তাদের বিয়েটা কমপ্লিট করে। তারা তো খুব খুশি ছিল। বিয়ের পরই ওই নতুন ফ্ল্যাটে ওঠে দুজন, অর্থাৎ ওই পুরনো ফ্ল্যাট যা কার্তিক নতুন করে কিনেছে। নতুন বাড়িতে তাদের সময় বেশ ভালোই কাটতে থাকে। তারা দুজন বেশ হ্যাপি ছিল। দেখা যায় কিছুদিন না যেতেই কার্তিককে অ্যাপার্টমেন্টের ব্লক ইনচার্জ করা হয়। এতে তার সম্মান আর প্রতিপত্তিও বেড়ে যায়। এক রাতে আমরা দেখতে পাই তারা দুজন ঘুমিয়ে আছে। এ সময় হঠাৎ তাদের বাড়ির উপর বজ্রপাত হয় আর বাড়িতে ফাটল ধরে।
সেই ফাটলের ভেতর দিয়ে বিদ্যুৎ চমকাতে দেখা যায়। পরদিন যখন আনু ঘর ঝাড়ু দিচ্ছিল তখন কিছু একটা দেখে সে চমকে যায়। সে তখন ভালো করে তাকিয়ে দেখে যে এটা কি। এরপর সে সেটার ছবি তুলে কার্তিককে পাঠায়। সে কার্তিককে বলে যে ছবিতে দেয়ালে ক্রেয়নের আঁকা দেখা যাচ্ছে, কিন্তু তার ভালো করে মনে আছে এটা আগে ছিল না। কার্তিক বলে আগের মালিকের দুটো বাচ্চা ছিল, তারাই এঁকেছে হয়তো, আর এটা হয়তো আগে থেকেই ছিল, আনু ভালো করে দেখেনি। এই বলে সে কথা কাটিয়ে দেয় আর দ্রুত ফোন রেখে দেয় ব্যস্ততার কারণে। কিন্তু আনু তো এদিকে চিন্তায় পড়ে যায়। এদিকে অফিসে কার্তিকের অবস্থা বেশ খারাপ ছিল। তার বস অনেক বকাঝকা করছিল কারণ সে তাদের রিকোয়ারমেন্ট পূরণ করতে পারেনি। কার্তিক তখন মাথা নিচু করে কথা শুনছিল। তখন তার এক সহকর্মী এসে ক্লায়েন্টদের বুঝিয়ে দেয় যে কার্তিক যেভাবে করছে সেভাবে করাটাই তাদের জন্য সবচেয়ে ভালো। এ লোকের বিজ্ঞানের জ্ঞান খুব ভালো, তাই কার্তিককে কেউ আর কিছু বলতে পারে না। সাথে থাকা সেন্থিল তাকে তখন ধন্যবাদ জানায়। এদিকে আনু বাড়িতে একা একা ছিল। সে গোসল করছিল। তখনই হঠাৎ বাতাস ছাড়াই উইন্ড চাইমটা নড়তে থাকে। টিভি চলে ওঠে। টিভিতে চ্যানেলও পরিবর্তন হতে থাকে আর তা কার্টুন চ্যানেলে এসে থমকে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে টিভি চলতে দেখে আনু অবাক হয়ে যায়। সে কোনো মতে টিভি বন্ধ করে দেয়। তখনই আবারও টিভি একা একাই চলতে থাকে। আনু তখন টিভি বন্ধ করে কানেকশনই খুলে ফেলে। তখনই এক বাচ্চার ছায়া আমরা টিভিতে দেখি। আনু সেটা খেয়াল করে না। সে চলে আসে তার ঘরে। সে সেই ড্রেসিং টেবিলের সামনে বসে। তখনই সে আয়নায় কিছু একটা দেখে খুব চমকে ওঠে। গতদিনের ওই ক্রেয়ন ড্রয়িং এর কাছে যায় সে আর অবাক হয়ে দেখে গতকালের চেয়ে আজ আঁকা আরো বেড়েছে। গতকালের বাক্স আজ ঘর হয়ে গেছে। এটা দেখে আনু প্রচন্ড ভয় পেয়ে যায় আর ঘর থেকেই বের হয়ে আসে। সেরপর অ্যাপার্টমেন্টের গার্ডেনে এসে বসে থাকে। কার্তিক এসে তাকে এভাবে দেখে জিজ্ঞেস করে সে এখানে কি করছে, কি হয়েছে। আনু তখন বলে যে সে ওই বাড়িতে একা থাকতে পারছে না। ওই বাড়িতে তার অদ্ভুত অনুভব হয়, তার একদণ্ড থাকতে ইচ্ছা হয় না। কার্তিক এসব শুনে বলে সে একটু বেশি বেশি ভাবছে, এমন কিছুই ওই বাড়িতে নেই। আর এই বাড়ি তার বহু শখের বাড়ি। সে অনেক কষ্টে অন্যের বাড়িতে ব্যাচেলার মেসে ছিল। এখন এই নিজের বাড়ি তার কাছে অনেক আনন্দ আর সুখের কারণ। আনু বলে সে বুঝতে পেরেছে। ঠিক আছে, সে আর কার্তিকের বাড়ি নিয়ে কিছুই বলবে না। তারা এবার ঘরে ফিরে যায়। এরপর আমরা এক বাচ্চা ছেলেকে দেখি যে তার ঘরে বসেছিল। তখনই একা একা ঘরের ফ্যান বন্ধ হয়ে যায় আর বাতি জ্বলে ওঠে। বাচ্চা ছেলেটি এতে বেশ ভয় পায়। তখনই তার আলমারির দরজা খুলে যায়। বাচ্চাটি তো তখন ভয়ে ভয়ে বিছানা থেকে নামে আর আলমারি বন্ধ করে। তবে আবারও আলমারি খুলে যায়। সে তখন গাছে গিয়ে ভালো করে দেখতেই যাবে, তখনই কেউ একজন তাকে ধাক্কা দিয়ে আলমারিতে ঢুকিয়ে দেয় আর সাথে সাথে আলমারি বন্ধ করে ফেলে। এখান থেকে দৃশ্য আবারও চলে যায় আনুর কাছে। আনু তার ঘরে কাজ করছিল। তখনই রান্নাঘরের পানির কল একা একাই খুলে যায় আর হুট করেই পানি পড়তে শুরু করে। সে প্রেসার কুকারের শব্দ শুনে রান্নাঘরে গেলে পানির কল বন্ধ হয়ে যায়। এরপর চুলা বন্ধ করে আনু নিজের ঘরে ফিরে আসতেই আবারও পানির কল খুলে যায়। তার তখন মনে পড়ে সে কিছুক্ষণ আগে ভাত নামিয়ে রেখেছিল, তাহলে এখন প্রেসার কুকার কি করে চললো। সে আবারও রান্নাঘরে যায় আর দুটো প্রেসার কুকার দেখতে পায়, একটা সিঙ্কে আর অন্যটা চুলার উপর। এটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন আবারও পানির কল চলে ওঠে। আনু তখন চমকে উঠে দূরে সরে যায়। এবার পানির কল একবার বন্ধ হয়, একবার চালু হয়। আতঙ্কের সাথে সেদিকেই তাকিয়ে থাকে আনু। কার্তিক এই সব জানতে পেরে কান্দা স্বামীকে ডেকে আনে। কান্দা স্বামী পানির কল পরিবর্তন করে দেয় আর সুইচ বোর্ডও পাল্টে দেয়। সে বলে এসব পুরনো হয়ে গেছে তো, তাই একা একাই বন্ধ আর চালু হতে থাকে। কার্তিক তখন আনুকে বলে সে নষ্ট টাইপার সুইচ বোর্ড দেখেই কি ভয় পেয়েছে। আনু বলতে থাকে কার্তিক বুঝতে পারছে না সে কি দেখেছে আর না দেখেছে তা সে নিজেই ভালো জানে। মন্দিরের প্রদীপ একা একা নিভে যেত, সে নিজে সুইচ একা একা অন অফ হতেও দেখেছে, কিন্তু কার্তিক তো তার কথায় পাত্তাই দেয় না। তারা চলে গেলে আমরা দেখতে পাই সুইচ আবারও একা একা অন অফ হয়। এরপর আমরা বাচ্চা ছেলেটিকে দেখতে পাই যাকে আলমারিতে বন্দি করা হয়েছে। তার নাম মাহি। এই সবকিছুর পর ভয়ে মাহির জ্বর চলে আসে। তাকে ডাক্তারের কাছে নিয়ে আসা হয়। ডাক্তার তাকে জিজ্ঞেস করে সে কতগুলো আইসক্রিম খেয়েছে। তার মা বলে না, এমন কিছুই না, তার ছেলে কিছু একটা দেখে প্রচন্ড ভয় পেয়েছে। ডাক্তার তখন জিজ্ঞেস করে সে কি দেখেছে। মাহি বলে তাদের বাড়িতে কিছু একটা আছে যা তাকে ভয় পাইয়ে দেয়। ডাক্তার তখন জিজ্ঞেস করে সে কি ভূত প্রেতের কথা বলছে নাকি। ভূত বলতে কিছুই নেই। মাহি তখন বলে না, অবশ্যই আছে, আর আমাদের বাড়িতেই আছে। মাহির বাবা তখন বলে তার ছেলে ক্রমাগত এই কথাই বলছে।
ডাক্তার তখন মাহিকে বলে, তাহলে বাড়িতে গিয়ে জিজ্ঞেস করতে হবে আশেপাশে কেউ আছে কিনা। যদি কেউ মুখে জবাব দেয় বা কাগজে লিখে দেয় তাহলে তার কথা বিশ্বাস করবে সবাই। আর যদি এরকম না হয় তাহলে মাহি আর এসব কিছু নিয়ে মাথা ঘামাতে পারবে না। মাহিও এতে রাজি হয়ে যায়। এদিকে আনু তার অ্যাপার্টমেন্টের বাইরে সবজি কিনতে যায়। সেখানে সব ফ্ল্যাটের মহিলারা জড়ো হয়েছে। আনু তাদের কাছে যায় আর জিজ্ঞেস করে তারা তার ফ্ল্যাট সম্পর্কে কিছু জানে কি, সেখানে কোনো দুর্ঘটনা ঘটেছে কি, কিংবা কেউ নিজেকে কি শেষ করে দিয়েছে। এক মহিলা জিজ্ঞেস করে সে এমনটা কেন জানতে চাইছে। আনু বলে কারণ এই ফ্ল্যাটে তার অদ্ভুত সব অভিজ্ঞতা হচ্ছে, সে বুঝতে পারছে না এখানে কি সমস্যা। মহিলারা তখন বলে সে ভুল ভাবছে, এমন কিছুই না, তার ফ্ল্যাটটি বরং তার জন্য সৌভাগ্য বয়ে আনবে, এর বেশি কিছু না। তারা যখন এসব কথা বলছিল সবজি বিক্রেতা তাদের সব কথা শুনছিল। তারা সবাই চলে যেতেই সে আনুকে থামায় আর বলে সে যা ভাবছে সেটাই ঠিক। সে যেই ফ্ল্যাটে আছে সেখানে সমস্যা আছে, এরা সবাই নতুন এসেছে তাই জানে না। তবে সেই বিল্ডিং এর শুরু থেকেই সবজি বিক্রি করে। তার এফ ব্লকে আগেও এক পরিবার থাকতো যার বাচ্চাটি অ্যাক্সিডেন্টে মারা গেছে, তবে মা বাবাকে আর পাওয়া যায়নি। এরপর থেকে ওই ফ্ল্যাটটা লক করা ছিল। সেখানে অদ্ভুত অদ্ভুত শব্দ শোনা যেত, চিৎকার চেঁচামেচি হুটোপুটিও শোনা যেত। সবাই সে পাশে কখনোই যেত না। এক সময় পণ্ডিত নিয়ে পূজা পার্বণও করা হয়। এরপর সব স্বাভাবিক হয়। তার কথা শুনে এই সব কথা মনে পড়ে গেছে সবজি বিক্রেতার। আনু তখন জিজ্ঞেস করে ওই পরিবার F1-এ থাকতো কি। লোকটি বলে সেটা তার মনে নেই, তবে এইটুকু নিশ্চিত সেটা F ব্লকে ছিল। এসব শুনে আনু আরো বেশি সিটিয়ে যায়। তার খুব বেশি ভয় করতে থাকে। ঘরে ফিরে যাওয়ার পর আবারও ওই ওয়ালে ড্রয়িংটি দেখে সে। এখন এখানে পরিপূর্ণ একটা ঘর রয়েছে, যেই ঘরের উপর F1 লেখা আছে আর লেখা আছে মাই হাউস। পাশেই এক পরিবারের ছবি আঁকা যেখানে লেখা মাই হোম। আনু এই সব কিছু দেখে বেশ ভয় পায়। তখনই সে দেখতে পায় কাবার্ডের ড্রয়ার একা একাই খুলে গেছে। সে কাছে যেতেই তা জোরে বন্ধ হয়ে যায়। একটু হলেই সে ব্যথা পেত। এরপর সব ড্রয়ার জোরে জোরে বন্ধ হতে আর খুলতে থাকে। সব জিনিস এদিক ওদিক ছড়িয়ে যায়। মুহূর্তে ঘরে যেন তাণ্ডব হয়ে যায়। সব ফার্নিচারও এলোমেলো হয়ে যায়। টিভি একা একাই চলতে শুরু করে। ভয়ে আনু ঘর থেকে বের হয়ে যেতে চাইলে দরজা বন্ধ হয়ে যায়। এই সবকিছু আর সহ্য করতে পারে না সে, তাই সাথে সাথেই জ্ঞান হারিয়ে ফেলে। এরপরই কার্তিক এসে দেখে তার ঘরের গেটের সামনে প্রচন্ড ভিড় জমা হয়ে আছে। অ্যাপার্টমেন্টের সবাই তার ফ্ল্যাটে চলে এসেছে। সে ভেতরে গিয়ে আনুর কি হয়েছে জিজ্ঞেস করলে আনু বলে সে যেন ভেতরে গিয়ে ড্রয়িংটি দেখে। এটা প্রতিদিন পাল্টাচ্ছে। এছাড়া সে ড্রয়িং এ একটা পরিবারের ছবিও আছে। অ্যাপার্টমেন্টের সবজিওয়ালা বলেছিল এফ ব্লকে থাকা এই পরিবারটি মারা গেছে, তাদের এখান থেকে তাই এখনই চলে যাওয়া উচিত। কার্তিক এসব শুনে রেগে যায় আর বলে সে শুধু শুধু মন গড়া গল্প তৈরি করছে, অবাস্তব ভূতের কথা বলছে। এসব কিছুই বাস্তবে নেই। সে খুব ভালো করেই জানে কতটা পরিশ্রম করে বাড়ি তৈরি করেছে সে কখনো এটা বিক্রি করবে না। এটা ছেড়ে সে কখনো যাবে না। আনু বলে তার কাছে আনুর চেয়ে কি এই বাড়ি এই ফ্ল্যাট বড়। সে তো কোনো কিছু বুঝতে চাচ্ছে না, তবে কিছু হলেই সে বুঝবে, তার আগে না। সেদিন রাতে কার্তিক চুপচাপ বসার ঘরে বসেছিল। তখনই জোরে হাওয়া দিতে থাকে, জানালা খুলে যায়। তার তখন বেশ অস্বস্তি হয়। এই সময় ওয়াশরুমের দরজাও খুলে যায়। সেখান থেকে একজোড়া পায়ের ছাপ বের হয়। ভয়ে ভয়ে কার্তিক পায়ের ছাপের পেছন পেছন যেতে থাকে। দেখা যায় পায়ের ছাপ একটা ঘরে গিয়ে পৌঁছায়। সেখানে থাকা দোলনাটা জোরে জোরে নড়তে থাকে। তখনই তার মুখের উপর ঘরের দরজা বন্ধ হয়ে যায়। নিজের চোখে কার্তিক সবকিছু দেখে এবার বিশ্বাস করতে বাধ্য হয় জানু ঠিকই বলছিল। পরদিনই তারা পণ্ডিতকে ডাকে আর তারাও পূজা পার্বণ করে। আর ওই ড্রয়িংটির সামনেও তারা কিছু তন্ত্র মন্ত্র পড়ে। তারপর পণ্ডিত একটা গ্লাসে পানিতে লবণ রাখে আর সাথে মন্ত্রপুত নারকেলও রাখে। পণ্ডিত বলে যদি এই মন্ত্রপুত নারকেল সরে যায় কিংবা লবণ পানিতে না মেলে তাহলে বুঝতে হবে এখানে নেগেটিভ এনার্জি আছে। দেখা যায় নারকেল নড়েনি আর লবণও পানিতে মিলে গেছে। পণ্ডিত বলে এখানে কোনো নেগেটিভ এনার্জি নেই। তারা পুরো বাড়ি খুঁজে দেখেছে। কার্তিক বলে এখানে তারা নিজের চোখে অনেক কিছু হতে দেখেছে। পণ্ডিত বলতে থাকে তাদের যদি এখনো ভয় থেকে থাকে তাহলে তারা এই মন্ত্রপুত সুতো যেন সবসময় পরিধান করে।
তারা ভক্তি ভরে তা নিজেদের কাছে রাখে। রাতে দুজন বসার ঘরেই ঘুমিয়ে পড়ে। হঠাৎই মাঝরাতে কলিং বেলের শব্দে তাদের ঘুম ভেঙে যায়। দরজার সামনে যেতেই একা একা দরজা খুলে যায়, তবে দরজার বাইরে কাউকেই দেখা যায় না। কার্তিক তখন তাড়াতাড়ি আনুকে ফোন আনতে বলে, পণ্ডিতকে ফোন করার জন্য। ভেতরের ঘরে সেই দেয়ালে লেখা দেখে যে বাড়িতে কি কেউ থাকে। এই লেখা দেখে সে ভয় পেয়ে যায়। কার্তিক এসব দেখে পণ্ডিতকে ডাকতে চায়। আনু বলে তার আগে ভূতের সাথে যোগাযোগ করে দেখতে পারে। আনুর কথা মতো ওই প্রশ্নের উত্তর ইয়েস লেখে কার্তিক। এরপর একা একা লেখা ওঠে তার নাম কি। ভয় পেয়ে কার্তিক আর কিছুই লিখতে চায় না, কিন্তু আনু তার হয়ে তার নাম লেখে। ওদিকে আমরা মাহির ঘরের দেয়াল দেখি। কার্তিক যা লিখছে তাই তার দেয়ালে উঠে যাচ্ছে, আর সে যা লিখছে তা মাহি দেখতে পাচ্ছে। মনে হচ্ছে দুই টাইমলাইন যেন একসাথে মার্জ হয়ে গেছে। দুজন দুজনকে দেখতে পাচ্ছে না, তবে যোগাযোগ করতে পারছে। মাহি তার বাবা মাকে ডেকে এই ভৌতিক কাণ্ড দেখায়। কার্তিক যখন লেখে তার নাম কি, মাহির বাবা লেখে রমেশ। এরপর রমেশ লেখে সে কি চায়। এই প্রশ্ন দেখে আনু বলে ভূত তো যা খুশি তা দিতে পারে, তারা সোনার চেইন লিখছে না কেন। কার্তিক বলে এটা কোনো আলাদিনের চেরাগের জিন নয়, ভূত। কার্তিক তাই লেখে তারা কিছুই চায় না, শুধু যেই লেখা পড়ছে সে যেন বাড়ি ছেড়ে চলে যায়। এই লেখা দেখে মাহির মা ভিজি খুবই রেগে যায় আর বলে তারা তাদের বাড়ি ছেড়ে যাবে না। তখনই একটা গ্লাস পড়ে গেলে মাহির পরিবার ভাবে ভূত হয়তো রেগে গেছে। তারা বেশ ভয় পেয়ে যায়। ভিজি বলে তাদের তান্ত্রিক ডেকে আনা উচিত। মাহি বলে হয়তো মারা যাওয়ার আগে এই ভূতের কোনো অপূর্ণ ইচ্ছা ছিল, যা পূরণ করলেই হয়তো সে চলে যাবে। ভূতকে জিজ্ঞেস করা হোক তার কি ইচ্ছা। মাহির বাবার এই বুদ্ধি পছন্দ হয়, আর সে লেখে মরার আগে তার শেষ ইচ্ছে কি ছিল। এই লেখা দেখে আনু আর কার্তিক ভুল বোঝে আর ভাবে ভূত তাদের মেরে ফেলবে, আর মরার আগে শেষ ইচ্ছা জানতে চাইছে। দুজনই তখন কান্নাকাটি করে আর বলে ভূত যেন তাদের না মারে, তাদের নতুন বিয়ে হয়েছে। কার্তিক ভূত সাহেব বলে সম্বোধন করে। ভিজি তখন বলে ভূতেরা তো তাদের মতো ভূত ভাবছে আর ভূত বলে সম্বোধন করছে। রমেশ লেখে তারা তাদের মতো ভূত নয়, তারা এখনো বেঁচে আছে। কার্তিক বলে তারাও তো বেঁচে আছে, তারাও তো মারা যায়নি। এই কথা শুনে রমেশের মাথা ঘুরে ওঠে। তার স্ত্রী দ্রুত ফ্যান চালিয়ে দেয়, সাথে সাথে আনুদের ঘরেও ফ্যান চলতে থাকে। কার্তিক লেখে তারা ভূত না হলে এই ঘরে এখন একা একা ফ্যান চললো কি করে। ভিজি লেখে তাদের ঘরে তারা ফ্যান চালিয়েছে। আনু তখন লেখে তারা এখন তাদের ঘরে কোনো পরিবর্তন হয় কিনা সেটা বলুক। এই বলে নিজেদের ঘরের লাইট জ্বালিয়ে দেয়, আবারও বন্ধ করে। তখন মাহিদের ঘরেরও লাইট জ্বলতে আর নিভতে শুরু করে। তারা এই ব্যাপারটা বুঝতে শুরু করে। এখন এই দুই ঘরে একই সাথে সব কাণ্ড হচ্ছে। মাহিরা যখন পানির কল ছাড়তো, আনুদের কল তখন একা একা চলতে শুরু করত। এক ঘরে লাইট ফ্যান অন অফ করতো, অন্য ঘরেও তাই হতো। মাহি আলমারির ভেতর কি আছে দেখতে যায়, তখন নিজের আলমারির দরজা বন্ধ করে আনু, আর মাহির আলমারির দরজাও বন্ধ হয়ে যায়। দেয়ালের এই ড্রয়িং গুলো তার ঘরে মাহি করত প্রতিদিন একটু একটু করে, আর আনুও তা দেখে ভয় পেত। তাদের যেন মাথা ঘুরে ওঠে যে এও কি সম্ভব। দুজনে বুঝতে পারে না অন্য পরিবারটি কোথায় রয়েছে আর কিভাবে এই সব কিছু হচ্ছে। তারা এবার এগুলো একটু একটু করে দেয়ালে লিখতে শুরু করে, আর অন্যরাও পড়ে। তারা তাদের বাড়ির ঠিকানা লিখে দেয়। দেখা যায় তাদের ঠিকানাও ঠিক একই রকম। তারা একই বাড়িতে একই ফ্ল্যাটে আছে। প্রশ্ন হলো তাহলে তারা কেন একে অপরকে দেখতে পারছে না। তারা তাদের ফোন নাম্বারও এক্সচেঞ্জ করে। তখন কার্তিকের ফোন বেজে উঠতেই কার্তিক মনে করে রমেশ ফোন দিয়েছে, কিন্তু দেখা যায় কান্দা স্বামী ফোন দিয়েছে ফ্ল্যাটের টাকার জন্য। রমেশ ওদিকে কার্তিকের ফোন বন্ধ পায়। এরপর তারা অ্যাপার্টমেন্টের নিচে দেখা করতে চায়। রমেশের পরিবার অনেক অপেক্ষা করে আর বৃষ্টিতেও ভিজে যায়। কার্তিক অন্য কাউকে রমেশের পরিবার মনে করে। পরে ঘরে এসে রমেশ আবারও লেখে তাদের জন্য এতক্ষণ অপেক্ষা করলো, বৃষ্টিতে ভিজলো, তারা এলো না কেন। কার্তিক লেখে তাদের এখানে তো বৃষ্টি হচ্ছে না। শেষ পর্যন্ত তারা আজকের ডেট লেখে, তারিখ 30 সেপ্টেম্বর, 2 জায়গায়। তবে সালটা লিখতে গিয়ে ঘটে বিপত্তি। কার্তিকের তারিখ 2022 আর রমেশের 2012। দুই পক্ষই তখন কে সত্যি কে মিথ্যে বলছে বুঝতে পারে না। দুজনই যদি সত্যি হয়ে থাকে তাহলে তাদের দুটো টাইমলাইন এক হয়ে গেছে। রমেশের পরিবার পুজো শুরু করে আর দেয়ালে লেখাগুলোর উপর হলুদের প্রলেপ লাগায়, যা 2022 থেকে দেখতে পায় কার্তিক আর আনু। তবে এসব করে তাদের বিদায় করা যাবে না, এটি তাদেরও বাড়ি। নানান ধর্মমতে রমেশরা চেষ্টা করে যায় ভূত তাড়াতে। তারা এখনো বিশ্বাস করে কার্তিকরা ভূত,
কার্তিক বলে ভূত তো আর ভবিষ্যৎবাণী করতে পারে না, তারা করে দেখাবে। ইন্টারনেট দেখে কার্তিক পরদিন 1 অক্টোবর কি হবে সেটা বলে দেয়। ইন্ডিয়া কোন ম্যাচ জিতবে, কোথায় বাস অ্যাক্সিডেন্ট হবে, কোন মন্ত্রী অসুস্থ হবে সব বলে। কার্তিক বলে এই কথাগুলোর মধ্যে যদি কোনো একটা ভুল হয় তাহলে তারা তাদের ভূত বলে মনে করতে পারে, তবে সব মিলে গেলে তাদের কথা বিশ্বাস করতে হবে। রমেশের পরিবারও তাতে সম্মত হয়। এর পরদিন দেখা যায় সারাদিন রমেশরা উৎকণ্ঠা নিয়ে টিভির খবর, রেডিওয় সবকিছু শুনতে থাকে। একে একে প্রত্যেকটা কথা সত্যি হয়ে যায়, শুধু বাস অ্যাক্সিডেন্টের কথাটাই মেলে না। বাড়ি ফেরার সময় প্রচন্ড জ্যাম দেখা যায়। একজনকে জিজ্ঞেস করলে বলে সামনে বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, তার মানে প্রত্যেকটা কথা মিলে গেল। বাড়ি ফিরে তারা জোরে জোরে কলিং বেল দিতে থাকে। কার্তিকের বাড়িতেও একা একাই কলিং বেল বাজতে থাকে। তারা বুঝতে পারে রমেশরা চলে এসেছে। রমেশ লেখে তাদের ভবিষ্যৎবাণী মিলে গেছে। কার্তিক বলে সে তাদের সম্পর্কেও খোঁজ নিয়েছে পুরনো রেসিডেন্ট বুক থেকে। সেখানে 2012 সালে এই ফ্ল্যাটে তারা ছিল, সেটা তারা খুঁজে বের করতে পেরেছে। কার্তিকের পর চলে যায় তার ওই কলিগের কাছে, যার টেকনোলজি সম্পর্কে অনেক ভালো জ্ঞান আছে। কার্তিকের কলিগ বলে তাদের সাথে ট্রেসারেক্টের ব্যাপারটি ঘটেছে। সবাই জানে এই পৃথিবীতে 3টি ডাইমেনশন আছে। চতুর্থ ডাইমেনশন নতুন আবিষ্কৃত হয়েছে। এর মাধ্যমে দুটো ভিন্ন ভিন্ন সময় এক হয়ে যেতে পারে। কোনো এক বৈজ্ঞানিক কারণে তাদের দুটো সময় একই বিন্দুতে চলে এসেছে। ভিন্ন ভিন্ন সময় থাকার পরও তারা এক হয়ে যাচ্ছে। রমেশরাও বিজ্ঞান জানা এক মহিলার কাছে যায়। সেও তাদের একই কথা খুলে বলে। ভিজি বলে এরকম একসাথে থাকলে তো ওই পরিবার পরে তাদের দামি জিনিসপত্র নিয়ে যাবে। জানা যায় এরকম হওয়ার সম্ভাবনা নেই, কারণ তাদের ব্যক্তিগত জিনিসপত্র অন্যরা দেখবে না। শুধুমাত্র কমন জিনিসগুলো 2012 সালে এই বাড়িতে ছিল আর এখনো আছে, যেমন কলিং বেল, পানির কল, সুইচ ইত্যাদি। এই সবকিছুই তারা দেখবে আর এগুলোর মাধ্যমেই যোগাযোগ করতে পারবে। এবার তারা জানতে চায় এসব কিভাবে হলো। এরকম হওয়ার জন্য আসলে অনেক বেশি এনার্জি ফোর্সের দরকার, যা বজ্রপাতের মাধ্যমে হতে পারে। আমরা বুঝতে পারি সেদিন তাদের বাড়ির উপর বিদ্যুৎ চমকানোর কারণেই হয়তো এই ঘটনা ঘটেছে। এসব ঠিক করার উপায় নেই, সব একা একা হয়েছে আর একা একাই ঠিক হবে। তবে তাদের হাতে এখন দুটো উপায় আছে, হয় এই বাড়ি ছাড়তে হবে, না হয় তাদের একসাথে থাকতে হবে। তাদের বুঝতে হবে যে তারা এখন থেকে একে অপরের অদৃশ্য হাউসমেট। বাড়ির এই অদৃশ্য হাউসমেট নিয়ে দুই পরিবার থাকতে শুরু করে। হয়তো তারা কেউ গোসল করছে, তখন একা একাই ফ্ল্যাশ চলতে থাকে। তারা বুঝতে পারে অন্য কেউ টয়লেটে বসার জন্য বুঝতে পারে শাওয়ারে কেউ আছে। দুজনে তড়িঘড়ি করে কাপড় পরে বেরিয়ে পড়ে। কখনো একজন ঝাড়ু দিলে অন্য কেউ তার উপর দিয়ে হেঁটে যায়, আর আবারও নোংরা হয়ে যায় জায়গাটা। কেউ দরজা খুললে অন্যজন পায়ে ব্যথা পায়, সেই আবার দরজা বন্ধ করে অপরজনকে ব্যথা দেয়। এভাবে তাদের ঝামেলা চলতে থাকে। এমন করেই প্যারালাল দিন চলতে থাকে তাদের। কার্তিকের কাগজে রমেশের ফেলা ডাল পড়ে ভিজে যায় আর অনেক জরুরি ডকুমেন্টও নষ্ট হয়। বস এতে বেশ রাগ করে, তাকে একটা মেশিন ঠিক করতে দেয়। এরপর তো একা একা সারা রাত জেগে কাজ করতে করতে একসময় ঘুমিয়ে পড়ে কার্তিক। মেশিন সারা রাত ধরে চলতে থাকে আর মেশিনের কয়েল পুড়ে যায়। আর একটু হলে আগুনই লেগে যেত। বস জানতে পেরে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায় আর তার চাকরিটাও চলে যায়। এরপর ফিরে গিয়ে আনু দেয়ালে লেখে তাদের জন্য কার্তিকের চাকরি গেছে, তাদের জন্যই কার্তিক ঘুমিয়ে পড়েছিল। ভিজি তখন বলে আনুর স্বামী নিজের কারণে চাকরি হারিয়েছে, তাদের কি দোষ। আনু আর ভিজির তখন বেশ লড়াই হয়ে যায়। কার্তিক আর রমেশ দুজনেই হতাশ হয়ে পড়ে। কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। এরকম একদিন রমেশ হতাশ হয়ে বসেছিল। ভিজি এসে জিজ্ঞেস করে তার কি হয়েছে। রমেশ বলে তাদের ওই দুটো ছেলে মেয়েকে নিজেদের মতোই থাকতে দেওয়া উচিত, তাদেরই উচিত এই বাড়ি ছেড়ে চলে যাওয়া। তারা অনেক ঝামেলায় পড়েছে। এসব শুনে ভিজি প্রচন্ড রেগে যায় আর বলে সে কেন তার বাড়ি ছেড়ে চলে যাবে। গ্রাম থেকে চলে আসায় সব আত্মীয় স্বজন তাদের নিয়ে হাসাহাসি করেছে, তারা এই সব সহ্য করেছে। তারা অনেক কষ্ট করেছে, 12 ঘন্টা দোকানে পায়ে দাঁড়িয়ে কাজ করেছে, তারপরে এই বাড়ি কিনতে পেরেছে। তার জন্য তাদের সব ছেড়েও দিতে হয়েছে। এখন সে এই বাড়ি ছেড়ে যাবে না। রমেশ তখন আর তাকে কিছুই বলে না। ওদিকে একদিন রমেশ ইলেকট্রনিকের কাজ করছিল। প্লায়ার্স পড়ে যাওয়ায় সে নিজের মুখ দিয়ে তার কাটতে থাকে। বাড়ি ফিরে আনু দেখতে পায় কারেন্টের লাইন অফ। তার মেইন সুইচ কোনটা সে বুঝতে পারে না, তাই এক প্রতিবেশীকে ডেকে আনে আর তার সাহায্য নিয়ে লাইন চালু করে দেয়। তখনই সে লেখা দেখতে পায় 11:30 পর্যন্ত যেন মেইন লাইন অন না করা হয়। সে বুঝতে পারে রমেশ রায় এটা লিখেছে, তাই সে তাড়াতাড়ি গিয়ে লাইন বন্ধ করে দেয়। রমেশ ওদিকে কারেন্টের শক পেতে গিয়েও বেঁচে যায়। আনু তখন হাফ ছেড়ে বাঁচে। এরপর চলে আসে কার্তিক। সে লেখাটা দেখতে পায় না
আর কারেন্টের লাইন অন করে দেয়ায় প্রচন্ড শক পায় ওদিকে রমেশ। কার্তিকের বাড়িতেও স্ফুলিঙ্গ দেখা যায়। রমেশকে ওদিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার স্ত্রী তাকে বারবার জিজ্ঞেস করে কি হয়েছে। রমেশ তখন বলে তাদের দুই পরিবারের লাইন একই হওয়ায় দুজনই কষ্ট পাচ্ছিল, তাই সে লাইন অফ করে দেওয়ার চেষ্টা করেছে। তাদের ছেলে বলে দেয় মানা করার পরেও কার্তিকরা লাইন অন করে দিয়েছে, তাই এই দশা হয়েছে। এই খবর শুনে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায় বিজি। সে রেগে বেগে ঘরের ভেতর ঢোকে। সে অনেক কথা শোনাতে থাকে আনুদের। সে বলতে থাকে তাদের জন্য রমেশের আজ জীবন যেতে পারত। তাদের সামান্য ভুলে আনু কত কথা শুনিয়েছে। আজ যদি রমেশের জীবন যেত তাহলে তারা কি করত। বিজি আরো অনেক কিছুই বলে। দুজনে তখন মাথা নিচু করে শুনে যায়। কার্তিক লিখতে যায় তার কোনো দোষ ছিল না। আনু তাকে থামায় আর বলে সে এখন কি লিখবে। রমেশের পরিবার এখন কিছু শোনার বা বোঝার পরিস্থিতিতে নেই। কার্তিক বলে তার তো দোষ নেই। আনু বলতে থাকে তাদের বাড়ি ছেড়ে দেওয়া উচিত। তাদের ভুলের জন্য রমেশরা শাস্তি পাচ্ছে। যদি রমেশ মারা যেত তাহলে তারা কি করত। কখনো নিজেদেরকে মাফ করতে পারতো না। তাদের বাড়িতে ছোট ছেলেও আছে। এমন সময় মাহি আসে আর লেখে সে অনেক সরি, কারণ তার বাবা তাকে এসব বলতে মানা করেছে, কিন্তু সে তার মাকে বলে দিয়েছে। তারা তাদের সাথে থাকে বলে তার খুবই ভালো লাগে। তারা তো এক পরিবারের মতোই থাকতে পারে। সেরপর তাদেরকে কাছে ডাকে আর দেয়ালে কিস করে তাদের উদ্দেশ্যে। আনু তখন বলতে থাকে বাচ্চাটির জন্য হলেও তাদের এই বাড়িটি বিক্রি করে দেওয়া উচিত। তারা দ্রুত বায়ার খুঁজে বের করবে। কার্তিক জানায় বাড়ির জন্য ব্যাংক থেকে সে 30 লাখ টাকার লোন নিয়েছে। সুদ সমেত তা 45 টাকা হয়ে গেছে। ওদিকে কান্দা স্বামী বলে এটা 45 টাকা দিয়ে কিনলেও এখন বিক্রি করতে গেলে 25 লাখের বেশি পাবে না। তারা অনেক খোঁজ খবর করে ফ্ল্যাট বিক্রি করার জন্য, তবে কেউ কিনতে চায় না। একদিন এক পার্টি ঠিক হয়। আনু লেখে রমেশরা যেন রবিবার বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত বাইরে থাকে। তাদের একটু জরুরি কাজ আছে। বিজি রাজি না হলেও রমেশ তাকে রাজি করায়। ওদিকে তাদের বায়ার চলে আসাতে ব্রিফকেস দেখে সেন্থিল খুশি হয়ে বলে হয়তো তারা আজ টাকা দিয়ে দিবে। ওই ব্রোকার প্রত্যেকটা জিনিস ধরে ধরে দেখতে থাকে। দেখা যায় সবকিছু পুরনো হয়ে গেছে। এর মধ্যে রমেশরা ঘরে চলে আসে। সে দেখতে পায় একা একাই ফ্ল্যাশ চলছে, এমনকি লাইট ফ্যানও চলছে। আনু বলে এই সবকিছু সেন্সর দিয়ে চলে। এটা অনেক হাইটেক বাড়ি। ব্রোকার তখন খুশি হয়ে যায় আর বলে বাড়িটি সে কিনতে চায়। তখনই দরজা একা একা খুলে যায় আর একা একাই চেয়ার নড়তে থাকে। কলিং বেলও একা একা বেজে ওঠে। ব্রোকার তখন বেশ ভয় পেয়ে যায়। সে বলতে থাকে মনে হচ্ছে না এসব সেন্সর। ওদিকে মাহির জন্মদিন ছিল, তাই মেহমান আসছিল। বিজি তখন দেয়ালে লেখে তারা কি বাড়ি আছে, তারা এখন ছেলের জন্মদিন করবে। এইসব সব লেখা দেখে ওই ব্রোকার ভয়ে আতঙ্কে কাঁপতে থাকে। তারা এই দেয়াল লুকিয়ে রাখতে ওয়ালপেপার লাগিয়েছিল, কিন্তু ব্রোকার তা ছিঁড়ে ফেলায় সব ফাঁস হয়ে যায়। সে ভূত ভূত বলে চেঁচিয়ে বের হয়ে যায়। তারা তাকে আটকায় তখন আর বোঝানোর চেষ্টা করে। তখনই রিমোট একা একা চলতে শুরু করে আর টিভিও চলে ওঠে। সে ব্রোকার তখন তাদের জোচ্চোর প্রতারক বলে গালাগাল করতে থাকে। তারা তাকে ধোকা দিয়ে ভুতুড়ি বাড়ি বিক্রি করে দিচ্ছিল এসব বলে। এরপর সেই ব্রোকার যেন সেখান থেকে পালিয়ে বাঁচে। এতে রাগ করে চেয়ার ছুঁড়ে মারে কার্তিক, যা রমেশের ঘর ভর্তি মেহমানরা দেখে ফেলে আর বেশ ভয় পেয়ে যায়। তারা বহু কষ্টে আনান নামের একজনকে পায়, যে তার কানাডা থাকা এক আত্মীয়ের জন্য বাড়িটি নিতে চায়। সে বাড়ি না দেখেই সব ফাইনাল করে আর কার্তিকদের সব কাগজপত্র গুছিয়ে নিতে বলে। কার্তিক তখন নিজের বিছানায় বসে সব কাগজ ঠিক করছিল। একই বিছানায় বসে কাপড় ইস্ত্রি করছিল রমেশ। সে সময় সেন্থিলের গায়ে স্ত্রীর গরম লাগায় সে লাফ দিয়ে ওঠে আর সেই ধাক্কায় রমেশের স্ত্রী পড়ে যায়। রমেশ তা দেখতে পায় না, কারণ সে তখন বাইরে গিয়েছিল। গরম আয়রন পরে ধীরে ধীরে বিছানায় আগুন ধরে যায়। কাগজপত্র সব পুড়ে যায়। তখন বাড়ির পানির লাইনও বন্ধ ছিল, তাই তারা আগুন নেভানোর জন্য কোনোভাবে পানি আনতে পারে না। বহু কষ্টে পানি জোগাড় করা গেলেও ততক্ষণে সব কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। সেন্থিল তখন দেয়ালের দিকে আঙুল তোলে আর দেখা যায় সেখানে লেখা উঠেছে তার ভুলে আগুন লেগে গেছে। তারা কি ঠিক আছে? কার্তিক তখন প্রচন্ড রেগে যায় আর রাগে চিৎকার করে ওঠে। আনন্দের আত্মীয় আর বাড়ি নিতে চায় না, কারণ বাড়ির কাগজপত্র পুড়ে যাওয়া তার কাছে অলক্ষণ বলে মনে হয়েছে। ওই ডিলটাও হাত থেকে চলে যায়। কার্তিক এবার একেবারে অসহায় হয়ে পড়ে। যে কিভাবে সে বাড়ি বিক্রি করবে সেটাই বুঝতে পারে না। আনুর তখন মনে পড়ে কিভাবে দুই পরিবারের প্রত্যেকটা মানুষ কষ্ট পাচ্ছে আর কষ্ট পাওয়ার কোনো মানেই নেই এভাবে। তাই সে জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে আসে আর কার্তিককে বলে তারা বাড়িতে আর থাকবে না। কার্তিক বলে তারা কি করে বেরোবে, এখন বাড়ি বিক্রি করতে পারছে না, কাগজপত্র পুড়ে গেছে, সহজে বাড়ি বিক্রি করাও সম্ভব হবে না। আনু তখন বলে
তারা শুধু শুধু কষ্ট করছে, তাই তাদের এখন চলে যাওয়া উচিত। কার্তিক বলে তার কাছে কোনো টাকা নেই, তারা কোথায় থাকবে। আনু বলে তার মা ফোন করেছিল, তাদের বাড়িতে থাকতে বলেছে, তারা বাড়িই ফিরে যাবে আর তার বাবাকে সরি বলে তাকে বুঝিয়ে নেবে। কার্তিক বলে সে নিজেকে আর ছোট করতে পারবে না। আনু তখন তাকে বোঝায় যে এখানে ছোট হওয়ার কিছুই নেই, কিন্তু কার্তিক এসব বোঝে না, বরং বলে তার চাকরি নেই, টাকা নেই, বাড়ি বিক্রি করতে পারছে না, তাই বুঝে আনু তাকে ছেড়ে যাচ্ছে। আনু এই কথা শুনে কার্তিককে একটা চড় বসিয়ে দেয় আর বলে সে নিজের সবকিছু ছেড়ে তার জন্য চলে এসেছে, আর সে এখন এমনটা ভাবছে সে আর কখনো কার্তিকের চেহারাই দেখতে চায় না। এই বলে সে সেখান থেকে চলে যায়। রেগে গিয়ে কার্তিকও বাড়িতে ঢুকে ভাঙচুর করতে থাকে, আর তখন দেয়ালে সে লেখে আনু তাকে ছেড়ে চলে গেছে। তারা তো এমনটাই চাইতো, আনুকে ছাড়া সেও এখানে থাকবে না, তারা সুখে শান্তিতে থাকতে পারে এখন থেকে। এই বলে সেও বেরিয়ে যায়। এসব দেখে খানিকটা মন খারাপই হয় রামেশ আর বিজির। কার্তিক তার ওই টেক জিনিয়াস কলিগের কাছে যায় এরপর, আর মনের সব দুঃখ বলে। এরপর কার্তিক বলে এই ফ্ল্যাটে এতজন থাকতো, শুধু তার সাথেই কেন এমন হচ্ছে। এই কথা শুনে তার কলিগের মাথায় কিছু একটা আসে। সে কার্তিককে খোঁজ নিতে বলে ওই পরিবার এখনো বেঁচে আছে কিনা, তারা কেমন আছে, কোথায় আছে, তাদের খোঁজ করতে পারলে হয়তো অনেক প্রশ্নের উত্তর দেয়া যাবে। কার্তিক তখন রমেশের পরিবারকে খোঁজার কাজ শুরু করে। ফ্ল্যাটে পরে যারা থাকতো তারা জানায় 10-12 বছর আগে এই ফ্ল্যাটে পরিবারটি থাকতো, কিন্তু এরপর তারা আর এই পরিবারকে খুঁজে পায়নি। সেখানে কার্তিক রমেশের দোকানের ঠিকানা পায়। রমেশের দোকানে এখন যে থাকে সে জানায় রমেশ হঠাৎ কোথাও উধাও হয়ে গেছে। রমেশের কাছে সে 30,000 টাকা পেত, তাও দিয়ে যায়নি। সেখান থেকে কার্তিক বিজির দোকানের ঠিকানা নেয়। বিজির দোকানদার বলে সে দোকানে আসা হঠাৎ করেই বন্ধ করে দিয়েছে, অনেক ফোন করার পরও তাকে পাওয়া যায়নি। ফ্ল্যাট মালিক জানায় রমেশরা যেমন আছে তেমনই ফার্নিচার সহ কম টাকায় তার কাছে ফ্ল্যাটটি বিক্রি করে চলে গেছে। ফার্নিচার যেমনটা ছিল তেমনই রেখে গেছে তারা। কার্তিক আরো অনেকের কাছে যায়, সবাই বলে তারা হঠাৎ করেই কোথাও চলে গেছে। তাদের এক আত্মীয়র ঠিকানা বের করে সে ওই আত্মীয়র সাথেও দেখা করে। ওই আত্মীয় বলে তাদের সাথে তার স্টেশনে দেখা হয়েছিল, তার সাথে রমেশ ঠিকমতো কথা বলছিল না আর তাকে এড়িয়ে চলে যায়। সিম কোম্পানিতে গিয়ে তারা খবর নিলে দেখা যায় যে 2014 সাল পর্যন্ত রমেশ তার নাম্বারটি ব্যবহার করত। এরপর অন্য কেউ সেই নাম্বার ব্যবহার করা শুরু করে। মোট কথা হলো 14 সাল পর্যন্তই তাদের সবাই দেখেছে, এরপর আর কেউ দেখতে পায়নি। 2012 সালে রমেশ কার্তিককে খুঁজতে থাকে। কার্তিক ওই সময় কোথায় চাকরি করত, কোন কলেজে পড়তো তাও বলেছিল। যে পিজার দোকানে কার্তিক চাকরি করত তার বিভিন্ন আউটলেটে সে কার্তিককে খুঁজতে থাকে, তবে কাউকে পায় না। শেষ পর্যন্ত একটা আউটলেটে তাকে পায়। কলেজের নাম জিজ্ঞেস করে নিশ্চিত হয় যে সে আসল কার্তিক কিনা। এরপর রমেশ তাকে পুরো ব্যাপারটা বলে। তখন কার্তিক যেহেতু কিছুই জানতো না তাই সে কিছু বুঝতেও পারে না। 2022 সালে কিভাবে সে রমেশের সাথে যোগাযোগ করেছে সে কিছুই বুঝতে পারে না। 22 সালে কার্তিক রমেশকে খুঁজতে খুঁজতে একটা ফ্যাক্টরিতে যায়, সেখানে তাকে পাওয়া যায় না। আর সেখান থেকে বের হওয়ার সাথে সাথেই তার অ্যাক্সিডেন্ট হয়। একটুর জন্য সে বেঁচে যায়। তার হাতে থাকা রমেশের ছবি তখন ছড়িয়ে যায়। সেখানে থাকা এক বয়স্ক দারোয়ান জিজ্ঞেস করে এটা কি রমেশের ছবি। কার্তিক অবাক হয়ে জিজ্ঞেস করে তারা রমেশকে চেনে। ওই দারোয়ান তাদের রমেশের কাছে নিয়ে যায়। সেখানেই আমরা 2022 সালের রমেশকে দেখতে পাই, যার বেশ খানিকটা বয়স হয়ে গেছে। কার্তিক বলে সে 2022 সালের কার্তিক, সে F1 ফ্ল্যাটে থাকে। রমেশ তার কথা কিছুই বুঝতে পারে না। কার্তিক তখন সব বলে। প্রথমে তারা তাকে ভূত ভেবেছিল, পরে বুঝতে পারে তারা 2022 আর 2012 সালের মানুষ, যাদের টাইমলাইন এক হয়ে গেছে। রমেশ বলে তার তো কিছুই মনে নেই, হয়তো সে ভুল করছে, অন্য কাউকে রমেশ ভাবছে। কার্তিক তখন তাকে বারবার মনে করতে বলে। রমেশ বলে তার কিছুই মনে নেই। কার্তিক তখন প্রচন্ড রেগে যায় আর বলে কার্তিকের জীবন শেষ, আর সে এখন কিছু মনেও করতে পারছে না, তবে তাকে মনে করতেই হবে। এই সময় কার্তিকের কলিগ ফোন করে আর বলে টাইমলাইন এক হয়ে যাওয়ার কারণে তাদের রিয়েলিটি চেঞ্জ হয়ে গেছে। 2012 সালের রমেশ পরিবর্তন হয়ে গেছে, তাই এই রমেশের কিছু মনে পড়ার কথা নয়। এই কথা শুনে কার্তিক প্রচন্ড হতাশ হয়। সে এখন কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। তারা চলে গেলে রমেশ কার্তিকের ফেলে যাওয়া নিজের পরিবারের ছবি দেখে। সে কার্তিকের বাইক থামায় আর বলে সে যা বলছে সত্যি বলছে কি। কার্তিক জানায় হ্যাঁ, সে সবকিছু সত্যি বলছে। এরপর কার্তিক কল দেয় আনুকে আর বলে সে অনেক দুঃখিত, সে তাকে যা বলেছে তার জন্য। আনু যেন দ্রুত চলে আসে, সে রমেশকে খুঁজে পেয়েছে। তাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে এখন। রমেশ আর ভিজিকে নিয়ে কার্তিক চলে যায় তার ফ্ল্যাটে।
রমেশকে কার্তিক বলে 2012 সালের রমেশের সাথে কথা বলতে। সে দেয়ালে লেখে সে 2022 থেকে রমেশ বলছে। তারা দুজন আসলে একই মানুষ, তাদের কার্তিককে সাহায্য করা উচিত। ভিজি লেখে তারা মিথ্যে কথা বলছে। এই লেখা রমেশ নয়, বরং কার্তিক রাই লিখছে। 2022 সালের রমেশ বলে তাহলে এমন কিছু জিজ্ঞেস করুক তারা, যা শুধু তারা জানে। 2012 সালের ভিজি লেখে রমেশ কি স্বপ্ন দেখে ভয় পেয়ে ঘুম থেকে উঠে যায়, সেটা সে জানতে চায়। 22 সালের ভিজি লেখে ছোটবেলায় রমেশের মা তাকে নিয়ে বাজারে গিয়ে হারিয়ে যায়। তারপর থেকে সে প্রায় তার মাকে স্বপ্নে দেখত। ভিজি বুঝতে পেরে যায় তারা আসলেই সত্যি কথা বলছে। এরপর 2012 সালের রমেশ ভিজি জানতে চায় মাহি এখন কেমন আছে, সে কি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পেরেছে। ভিজি তখন চমকে উঠে বলে তারা মাহির কথা কেন জিজ্ঞেস করছে। ভিজি তারিখ জিজ্ঞেস করে। দুই পাশেই 20 অক্টোবর। 20 অক্টোবর 2012তেই মাহির সাথে দুর্ঘটনা ঘটে। 22 সালের রমেশ জিজ্ঞেস করে মাহি কোথায় আছে। 12 সালের রমেশ বলে বাইরে খেলা করছে। 22 সাল থেকে বলা হয় এখনই দুর্ঘটনা ঘটবে। তারা তখন ছুটে গিয়ে মাহিকে বাঁচানোর কথা বলে। বাইরে তখন ভীষণ বৃষ্টি পড়ছিল। 12 সালের ভিজি আর রমেশ ছুটে বাইরে চলে যায়। মাহি তখন গাছে উঠেছে তার আটকে যাওয়া হেলিকপ্টার নামানোর জন্য। দেখা যায় তাদের সামনেই সে গাছ থেকে পড়ে যায়। ওইদিকে কার্তিক লিখতে থাকে মাহি কি ঠিক আছে। কেউ তো জবাব দেয় না। তারা ভাবে হয়তো তাদের এই কানেকশন মিটে গেছে আর তারা যোগাযোগ করতে পারবে না। রমেশ ভিজি তখন প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে। আরেকবার সুযোগ পেয়েও তারা মাহিকে বাঁচাতে পারল না। কিছুক্ষণ পরে জবাব আসে মাহি ঠিক আছে, ফিরে এসেছে। 22 সালের রমেশ আর ভিজি তো প্রচন্ড খুশি হয়ে যায়। 12 সালের রমেশ লিখে মাহিকে বাঁচানোর মানুষটি আর কেউ নয়, 2012 সালের কার্তিক। তখন পিজা ডেলিভারি দিতে গাছের নিচ দিয়ে যাচ্ছিল কার্তিক। মাহি তখন তার কোলে এসে পড়ে। মাহি তার কারণেই বেঁচে যায়। 22 সালের রমেশরা বলে মাহি মারা যাওয়ার পর তারা কি ভয়ঙ্কর দিন কাটায়। ভিজি প্রচন্ড অসুস্থ হয়ে যায়। ডাক্তারের কথা মতো তারা বাড়ি থেকে অনেক দূরে সবার কাছ থেকে সরে যায়, শুধুমাত্র ভিজিকে বাঁচানোর জন্য। আজ ভিজি রমেশ দুজনে অনেক খুশি, এটা জানতে পেরে যে অন্য কোনো টাইম লাইনে মাহি ভালো আছে, তার বাবা মায়ের সাথে আছে। এটাই তাদের সারা জীবন ভালোভাবে বেঁচে থাকার জন্য যথেষ্ট। রমেশরা বলে তারা কার্তিকদের এই বাড়িতে শান্তি মতো থাকতে দিয়েই চলে যাবে, কারণ এই বাড়িটির কারণে, কার্তিকদের কারণে আজ তাদের মাহি বেঁচে আছে। কার্তিক বলে এই বাড়িতে মাহি তার পরিবার সহ আছে, তাই রমেশদেরও এখানেই থাকা উচিত। তারা বাড়ির চাবি ভিজির হাতে দেয় তখন, যাতে করে তারা তাদের সন্তানকে অনুভব করতে পারে। তারাও এতে বেশ খুশি হয়। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।